ওয়ার স্টাডিজ একটা জিনিস বলে সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি মানে আপনি চাইবেন আপনার শত্রুটা দখল করতে, শত্রু চাইবে আপনারটা দখল করতে। এখন সেন্টার অফ গ্র্যাভিটি কি? ইউএসএর সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে রেজিম চেঞ্জ। এটা কি তারা পৌঁছাতে বলে ধারে কাছে? আবার এখন তাহলে ইরানের সেন্টার অফ গ্র্যাভিটি কি? ইরান জাতিগতভাবে শহীদি চেতনার জাতি। কারবালার যে ঘটনা, আমি গত সপ্তাহে ইরানের রাষ্ট্রদূতের সাথে দেখা করে গিয়েছিলাম আমার দলের পক্ষ থেকে, জনতার দলের পক্ষ থেকে। আমরা জিজ্ঞাসা করলাম তোমাদের প্রস্তুতি, কারণ 9 লক্ষ লোক শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে। কেন ইমাজিন পৃথিবীতে একটা জাতি দেখান। এবং কি হলো, যেদিন আপনার ফাইনালি অ্যাটাক করার কথা, শ্বাসরুদ্ধকর যে কয়েক ঘন্টা চললো, তখন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ডিক্লেয়ার করলো 1,40,00,000 ইরানিয়ান নিয়ে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত। পৃথিবীতে আরেকটা গল্প দেখান তো। সুতরাং কোনোভাবেই ইরানের সিজিকে দখল করতে পারবে না। এখন আসেন যে শর্তগুলি দিয়েছে, কারো পক্ষেই শর্তগুলি মানা সম্ভব না। না ইউএসের শর্তগুলি ইরান মানতে পারে, না ইরানের শর্তগুলি ইরান মানতে পারে। এর মধ্যে যেটা হলো যে এটা তো একটা প্যাকেজ। তাহলে তো সমঝোতার প্রধান বাধাই হচ্ছে শর্তগুলো। সমঝোতা হবে না, এটাই হলো চূড়ান্ত। এটা আমি মনে করি, আপনার প্রেডিকশন, এটা আমার প্রেডিকশন। এখন কথা হলো যে এখানে একটা আশার আলো আছে। আশার আলোটা কি? সেটা হচ্ছে এটা কিন্তু ইউএসের ইন্টারনাল সিস্টেম। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপটা নিয়েছেন এটাকে ম্যাডম্যান পলিসি বলা হয়, রাইট? এই ম্যাডম্যান পলিসি ইউএসের ইতিহাসে 2 জন রাষ্ট্রপতি দখল নিয়েছেন। একজন হচ্ছে নিক্সন, রিচার্ড নিক্সন 1974-এ, এবং ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্পের এই ম্যাডম্যান পলিসির যে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স, তার মধ্যে যারা রগ স্টেট বা যারা তাদের বিরোধী দেশ, তাদের প্রতি প্রচণ্ড ব্রুটাল এবং অমানবিক হয়, অসহিষ্ণু হয়। আপনি দেখুন কিছুদিন আগে মাদুরোকে যে তুলে আনলো সপরিবারে, কেন? কারণ কি? গত সপ্তাহে 4 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল নিয়ে ভেনেজুয়েলা থেকে জাহাজ আসছে ইউএসের কি সম্পদের অভাব? তা না। তাহলে কেন এর মধ্যে, যেমন এই যে রগ স্টেটের প্রতি ইউএসের যে এটা কিন্তু ম্যাডম্যান পলিসির অংশ। ম্যাডম্যান পলিসির পরিণতি হয় ভয়ঙ্কর, মানে অপসরণ। নিক্সনকেও এরকম পদত্যাগ করতে হয়েছে। তো এখন যেটা হচ্ছে, ইউএসের ভিতরে একটা প্রলয়ঙ্কারী একটা তোলপাড় শুরু হচ্ছে। এখন 4 জনের মধ্যে 3 জন মার্কিনই এই যুদ্ধ চাচ্ছে না, সুতরাং যে কোনোভাবেই তারা বন্ধ করতে যাচ্ছে। এখানে সামনে 2টা পয়েন্ট আসছে। আমরা সবাই আশঙ্কা করছিলাম যে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবেন না। নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করার সামর্থ্য ডোনাল্ড ট্রাম্পের নাই। ওদের একটা সিস্টেম আছে, সেখানে চিফ অফ জয়েন্ট স্টাফ, তারপরে আপনার ডিফেন্স মিনিস্টার, তারপরে ফরেন মিনিস্টার অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প, এই 4 জন একসাথে বসে তারপর সিদ্ধান্ত নিতে হবে। পেন্টাগনের যে অপারেশন রুম আছে, সেখানে 5 জন স্টাফ অফিসার 24 ঘন্টা মানে ডিউটি করে, চাইলেই ট্রাম্প কিছু করতে পারবে। কারণ এর আগে যখন এর মাধ্যমে কি আরেকটি জিনিস বোঝা গেছে, অনেকে ইরানকে সন্দেহ করতে, অনেকে যে তার কাছে বোধহয় পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু এই যুদ্ধের ফলে এখনো যখন প্রয়োগ হয়নি, তাহলে কি ধরে নেওয়া যায় তার কাছে নাই? এটা নীতিগতভাবে আমরা তাই বিশ্বাস করি। কারণ কি, শেষ পর্যন্ত দেখতে যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে তাহলে কিন্তু তারা ডেটোরেন্স ক্রিয়েট করার জন্য যাবে। আপনার তো এই উত্তর কোরিয়ার তো কোনো শত্রু নাই, কোনো গণ্ডগোলও নাই, মানে দক্ষিণ কোরিয়া বাদে। বাট কিছুদিন পর সে কিন্তু একটা করে নিউক্লিয়ার টেস্ট করে। সো এটাকে বলে ডেটোরেন্স। যদি থাকতো তাহলে তারা এতদিন হয়তো ফলো করতো। বাট একইভাবে নাই। বাট এখান থেকে যে জুজুর ভয় দেখিয়ে ইউএসএ এতদিন ধরে বলছে যে তারা খুব কাছাকাছি, কত কাছাকাছি এই গল্প তো আমরা শুনছি। দেখুন এবার যুদ্ধে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউনাইটেড কিংডম কিন্তু জয়েন করে না। কারণটা কি জানেন? এটা হচ্ছে কি 2003-এর সেই গল্প, যখন ইরাক ওয়ার হলো, ম্যাস ডিস্ট্রাকশনের সাদ্দাম হোসেনের গল্প আছে এই কথা বলে। আর এইবার কেউ আসতে যাচ্ছে না। সেই সময়ের যে আপনার টনি ব্লেয়ার যে প্রধানমন্ত্রী ছিলেন, তাকে আজকে জাতিসংঘের মহাসচিব করার মতো একটা জায়গায় বলেছে যে আপনার একটা ফলস এলিগেশন, ফলস ফ্রন্টে আপনি অ্যাটাক করেছেন। সুতরাং থিংস আর নট দ্যাট। আরেকটা বিষয় যে আমরা ল্যান্ড অফেন্সিভের কথা শুনছি, যতক্ষণ পর্যন্ত আপনি ইনফ্যান্ট্রি বুট আপনার সমতলে যাবে না, ততক্ষণ তাদেরকে ক্যাপচার বলা যাবে না। এক্ষেত্রে আবার 2003-এর ইরাক যুদ্ধের কথা কিন্তু সেই সময় কলিন পাওয়েল ছিলেন চিফ অফ জেনারেল স্টাফ বা সেক্রেটারি অফ স্টেট, উনি বলেছেন যে উই ডু স্যান্ডস বাট উই ডোন্ট ডু মাউন্টেন্স। এটার মাধ্যমে তখনই বলেছে যে এয়ার পাওয়ার দিয়ে কিছু করা সম্ভব না। মার্কিনীদের মরুভূমিতে যুদ্ধ করার অভিজ্ঞতা আছে, কিন্তু পাহাড়ে নেই। এই কথা বলেই কিন্তু বুশকে তখন নিবৃত্ত করা হয়েছিল। একইভাবে একই প্রশ্ন উঠাতে গিয়ে ইউএসের সামরিক বাহিনীর সেনাপ্রধান সহ 12 জন সিনিয়র অফিসারকে স্যাক করা হয়েছে।
সে একটা কারণে। সো সেই দিক থেকে আমি মনে করি যে ইউএস এর ইন্টারনাল সিস্টেমটা যতই পাগলামি করুক না কেন, পোটাসের একটা সীমাবদ্ধতা আছে। সে নির্বাচিত হওয়ার পরে 5 দিন তাকে ট্রেনিং বা ব্রিফিং করা হয় যে অনারেবল প্রেসিডেন্ট, দিস ইজ দ্য বটম লাইন, এর বাইরে আপনি যেতে পারবেন না। তো ওই 5 দিন যদি ট্রেনিং না করতো তাহলে আরো যে কত কি করতো সে। 5 দিনের ট্রেনিং তো হচ্ছে, বাট তারপরে দেখেন এখন ট্রাম্প যেটা করেছেন দুইটা তিনটা ক্ষেত্রে উনি সংবিধান ভায়োলেট করেছেন। মানে আর্টিকেল 2 অনুযায়ী মানে যুদ্ধ করতে হলে কংগ্রেসের আপনার অনুমোদন নিতে হবে। না মাদুরোকে তোলার ক্ষেত্রে অনুমোদন নিয়েছেন, না অপারেশন মিডনাইট হ্যামার যখন তা অনুমোদন নিয়েছেন। অলরেডি উনি সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন। তারপরে সবচেয়ে ভয়ানক যেটা বিষয় সেটা হচ্ছে সামনে হচ্ছে মধ্যবর্তী নির্বাচন, এবং এখানে যদি কোনো এখন যে কোনো কারণে হোক যুক্ত হয়েছে, বাট এখান থেকে যে কোনো অসিলায় বের হওয়াটাই হলো ইউএসএর এখন